বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আমাদের আজকের উপস্থাপনা পিয়ালি পালের লেখা অমানিসার অন্তরালে। আজকের গল্পের গল্প পাঠে সৌমিক এবং গল্পের সূত্রধরের ভূমিকায় আমি অতনু। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি যথারীতি বসে পড়েছি লেখালেখি নিয়ে। ভাত ঘুমের অভ্যেস থাকলেও নিতান্তই দায়ে পড়ে ত্যাগ করতে হয়েছে সেটি। সামনেই নববর্ষ, প্রকাশকের তাড়ায় লেখা শেষ করতে বসে পড়েছি। অনিমেষের আবার দুপুরে ঘুমের অভ্যেস নেই, তাতে নাকি স্বাস্থ্যহানি হয়। অত শত বুঝি না বাপু, আমি ভেতো বাঙালি। দুপুরে খাবারের শেষে একটা আয়েশ করে ভাত ঘুম যেন স্বর্গ সুখের মতো আমার কাছে। হ্যাঁ, তবে অর্থ বড় ভালোই। একে তো সাহিত্য চর্চা করে হাতে কিছু থাকে না, তার ওপর নববর্ষের উপরি বিভিন্ন পত্রিকায় উপরি যেটুকু পাই সেটুকুও না পেলে মুশকিল। যাই হোক, আমি লেখায় মগ্ন, এদিকে অনিমেষ সিগারেট হাতে কি যেন ভাবছে আর মনে মনে গান করছে। গানের গলাটি ওর চমৎকার। নিজের বন্ধু বলে বলছি না, তবে একজনের মধ্যে এত গুণের সমাহার খুবই কম চোখে পড়ে। যেমন ক্ষুরাধার বুদ্ধি, তেমনি পেটাই লম্বা গড়ন, চমৎকার গানের গলা, সাবলীল বাচনভঙ্গি আর অমায়িক ব্যবহার। ওহো, দেখেছেন, এতক্ষণ কথা বলছি, এদিকে আমাদের পরিচয়টাই আপনাদের দেওয়া হয়নি। মাফ করবেন, বাউন্ডলে মানুষ সবসময় রীতিনীতি মনে থাকে না। গল্পের শুরুতে পরিচয় দেওয়া উচিত ছিল, তবে এখন দিলে ক্ষতি নেই, কি বলেন? যাই হোক, নমস্কার, আমি হলাম প্রকাশ বড়ুয়া। একটা সংবাদপত্র অফিসে কাজ করতাম, তবে বর্তমানে সে পাঠ চুকিয়ে সাহিত্য সাধনায় মগ্ন আছি। গল্প লিখি, দু একটা বই সম্প্রতি বেরিয়েছে, লোকে ভালোবাসছে, এটাই আমার কাছে পরম প্রাপ্তি। ইদানিং আমার লেখা ডিটেকটিভ গল্পের চাহিদা খুব বাজারে, তাই সাহস করে চাকরিটা ছেড়েই দিলাম। প্রকাশকও ভরসা দিয়েছেন যে যে হারে বিক্রি বাড়ছে তাতে কিছুদিনের মধ্যেই লাভের মুখ দেখব। আপাতত সেই সাধনায় মগ্ন আমি আর আমার বন্ধু অনিমেষ সান্যাল, বিজ্ঞানের ছাত্র, অসম্ভব বুদ্ধিমান ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী। বছর 2 হলো বিবাহিত, স্ত্রী দার্জিলিংয়ের মেয়ে। ফলে বছরে অন্তত 2-3 বার কলকাতার গরম সহ্য করতে না পেরে সে বাপের বাড়ি চলে যায়। আমি ওদের সাথেই থাকি, বিয়ের আগে থেকেই রয়েছি। আমার সাথে বৌঠানের সম্পর্ক বেশ মধুর। ওদের ঝগড়ার সময় আমি মিডল ম্যান হই। মাঝে মধ্যে বিরক্ত হই বটে, তবে ভালোও লাগে। অনিমেষ আমাকেও পিড়াপিড়ি করে বিয়ে করার জন্য একটু রাজি করানোর চেষ্টা করে বটে, কিন্তু আমি তেমন তাগিদ অনুভব করতে পারিনি এখনো মন থেকে। পরে সেসব দেখা যাবে। অনিমেষ পেশায় সত্য অনুসন্ধানী, মানে ডিটেকটিভ, আর আমি তার সহকারী। মূলত ওর কেসগুলোই আমার লেখার রসদ যোগায়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি লিখছি আর মন দিয়ে গান শুনছি। হাতে কেস না থাকলে অনিমেষ বেশ ফুরফুরে হালকা মেজাজে থাকে, সেরকমই এখনো আছে। এমন সময় আমাদের বাড়ির পরিচারক রঘু এসে জানায় বাইরে থেকে একজন কেউ এসেছে অনিমেষের সাথে দেখা করতে। তাকে বাইরের ঘরে বসতে দিয়ে রঘু এসেছে আমাদের ডাকতে। বাইরের অচেনা কেউ আসা মানেই অনিমেষের নতুন মক্কেলের আগমন, অন্তত আমার মন তো তাই বলে। তাই লেখা স্থগিত রেখে আমি উঠে গেলাম বাইরের ঘরে। অনিমেষ অবশ্য আগে এসেছিল। আগন্তুকের বয়স আন্দাজ 50 থেকে 55, মাথায় কাঁচা পাকা চুল, পরিপাটি করে আঁচড়ানো, পরনে গিলে করা ধুতি আর গরদের পাঞ্জাবি। দেখেই বোঝা যাচ্ছে বেশ সচ্ছল ঘরের। ভদ্রলোক আমাদের আসতে দেখেই সোফা ছেড়ে উঠে হাত জোড় করলেন। আপনি কি অনিমেষ সান্যাল? হ্যাঁ, বলুন কি দরকার? একটু প্রাইভেট কথা ছিল। হ্যাঁ, নিশ্চিন্তে বলতে পারেন। ও আমার বন্ধু ও সহকারী, প্রকাশ বড়ুয়া, একজন সাহিত্যিক। আচ্ছা, বেশ বেশ। আমি শ্রী অখিল নিয়োগী। কৃষ্ণনগরে আমার 7 পুরুষের জমিদারি ছিল। এখন আর জমিদারি নেই, তবে ওই আর কি, জমি জমা এসব নিয়েই দিন চলে। বেশ, তা আমার কাছে এলেন কেন?
আসলে খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি অনিমেষ বাবু। বিপদ? কি বিপদ? আমার এক কন্যা আছে, বিয়ে হয়েছে পাশের গ্রামে, সেখানকার অবস্থা সম্পন্ন ঘরে। বিয়ের প্রথম 2 বছর ভালোই কেটেছিল। হঠাৎ এক দুর্ঘটনায় আমার জামাইয়ের প্রাণ বিয়োগ হয়। তারপর মেয়েকে আমরা নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ও আসতে চায়নি। শোকে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছে। ওর ধারণা ওর স্বামী ওর সাথে ওই বাড়িতে মাঝে মাঝে দেখা করতে আসে। মেয়ের সুখের জন্য আমিও ওকে জোর করিনি। যাই হোক, 1 বছর এভাবেই কাটছিল, কিন্তু এখন নতুন বিপদের আগমন হয়েছে। মানে ঠিক বুঝলাম না, নতুন করে আবার কি হলো? ওরা আমার মেয়েকে রাখতে চাইছে না, অপবাদ দিয়ে তাড়িয়ে দিতে চাইছে। ও নাকি ওর স্বামীকে মেরেছে। না, আইনি কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু সকলেই মেয়েকে গঞ্জনা দিচ্ছে। এমনকি আমাকেও সে কথা বলেছে। দেখুন, পাড়া গাঁয়ে এরকম অপবাদ দেওয়া এসব চলেই। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন, আইনি সাহায্য নিতে পারেন, কিন্তু আমি এ ব্যাপারে কি সাহায্য করব একটু বলুন তো। না না অনিমেষ বাবু, আপনি আগে শুনুন ব্যাপারটা। আমার নিশ্চিত বিশ্বাস কোথাও কোনো গন্ডগোল আছে। ওরা ইচ্ছে করে আমার মেয়েকে সরাতে চাইছে। আচ্ছা বলুন, আপনি কি বলতে চান বলুন। হ্যাঁ, তো যা বলছিলাম, আমার জামাইয়ের মৃত্যুর পর মেয়ে ওখানেই থাকে। আমিও মাঝে মাঝে যাই ওখানে। এমনিতে সব ঠিকই ছিল, কিন্তু গত 3 মাস যাবৎ জানা গেছে আমার মেয়ে পাগল। ওর শ্বশুর বাড়িতে ওকে সবাই উল্টা দুশ্চরিত্রের অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। তবে বিশ্বাস করুন, আমার মেয়ে এরকম নয়। নিজের মেয়ে বলে বলছি না, তবে ও রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। ওর সরলতার সুযোগ নিয়ে ওকে ফাঁসানো হচ্ছে বলে আমার স্ত্রীর বিশ্বাস। আপনি তাহলে কি চাইছেন? আমি চাই আপনি বিষয়টা দেখুন একবার, তদন্ত করে যাচাই করুন আসল সত্যিটা কি। পুলিশে যোগাযোগ করেছিলাম, কিন্তু ওরা এই কেস নিতে চায়নি। তাই বাধ্য হয়েই আপনার দ্বারস্থ হয়েছি। দয়া করে আমাকে ফেরাবেন না। আপনার পারিশ্রমিক যা লাগে আমি দেব। বেশ, আমি কেসটা নিলাম। আমাকে একবার যেতে হবে ওখানে। হ্যাঁ নিশ্চয়ই। আপনি কবে যাবেন বলুন? আপনার যাওয়ার, থাকা, খাওয়ার সব ব্যবস্থা আমি করে রাখবো। সম্ভব হলে আগামীকালই যাব। সঙ্গে আমার এই বন্ধুটিও যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাদের যাওয়া, থাকা, খাওয়া সমস্ত ব্যবস্থা আমি করে দেব। আপনি যে কেসটা নিয়েছেন এতেই আমি ধন্য। আমার সম্পত্তি বা অন্য কিছু চাই না, শুধু আমার মেয়েকে মিথ্যে অপবাদ থেকে রক্ষা করুন আপনি। আমি যথাসাধ্য চেষ্টা করব অখিলবাবু। আচ্ছা, এবার আমি উঠি তাহলে। আমি আজই ফিরে যাব। আমার একজন লোক কাল স্টেশনে থাকবে, ওই আপনাদের নিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এটা আপনার অগ্রিম বাবদ দিলাম। অনিমেষ খামটা নিয়ে পকেটে রাখলো। আমি ভাবলাম এ আবার কেমন কেস, এবার ভূত ধরতে যেতে হবে নাকি। যাই হোক, অখিলবাবু চলে গেলে আমরা আবার ভিতরে ঘরে এলাম। আমি এবার ঠাট্টার স্বরেই একটু অনিমেষকে জিজ্ঞাসা করলাম, কি হে ভাইয়া, এতদিন সত্য অনুসন্ধান করতে এবার আবার ভূত ধরার কাজ শুরু করবে নাকি? হ্যাঁ, বেশ গম্ভীরভাবেই তো বলল। মনে হচ্ছে সর্ষের মধ্যেই ভূত লুকানো। চলো একবার গিয়ে দেখি যদি ভূতের সন্ধান মেলে। এমন গম্ভীরভাবে কথাগুলো বলল যে আমি আর বেশি ঘাঁটাবার সাহস পেলাম না। এমনিতে অনিমেষ বেশ হাসি খুশি, কিন্তু কোনো কেস এলে সেটা নিয়ে চিন্তা করার সময় ও বেশ সিরিয়াস হয়ে যায়। এই সময় মনোনীতা বা আমি কেউই বেশি কথা বলার সাহস পাই না।
সাধারণ চেহারার আড়ালে অনিমেষের এমন কঠিন ব্যক্তিত্ব যে ওকে সবাই সমঝেই চলে। আমার বেশ গর্ব হয় আমার এই বন্ধুটিকে নিয়ে। ওর বাংলা যেমন স্পষ্ট ও দৃঢ়, তেমনি ওর ইংরেজি ভাষার প্রতি দখল। ইংরেজিতে কথা বলতে লাগলে ওকে বিদেশি বলে ভ্রম হয়। এ হেন গুণী বন্ধুকে সমঝে তো চলতেই হবে। যাই হোক, আমি আর বেশি কথা না বাড়িয়ে লেখায় মনোনিবেশ করলাম। পরের দিন অখিলবাবুর এক কর্মচারী গাড়ি নিয়ে আসলেন আমাদের তুলতে। আমরাও তৈরি হয়েছিলাম, ওনার সাথে স্টেশনে গেলাম। আমাদের যাওয়ার কথা ছিল রাত্রে, সেই মতো রাতে ট্রেন ধরলাম। স্টেশনে পৌঁছে ওনাদের গাড়ি দেখে অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা সেই গাড়িতেই অখিলবাবুর বাড়ি পৌঁছলাম। স্টেশন থেকে বাড়ি অনেকটাই দূর, প্রায় ঘন্টাখানেকের মতো রাস্তা। পথে অনিমেষ সেই কর্মচারীর সাথে টুকটাক কথা বলছিল। ইতিমধ্যে আমরা এসে পৌঁছালাম প্রকাণ্ড এই বাড়ির সামনে। রাজবাড়ি বটে, সুন্দর নিকানো উঠান, চারিদিকে ফেব্রিকের আলপনা, বড় বড় থামওয়ালা ঝুল বারান্দা যেন পুরনো দিনের রাজবাড়ির স্মৃতি উস্কে দিচ্ছিল। নিয়মিত পরিচর্যা করা হয় দেখেই বোঝা যাচ্ছে। অখিলবাবু বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলেন আমাদের অভ্যর্থনা করার জন্য। আমরা আসতেই বলে উঠলেন, আসুন আসুন অনিমেষবাবু, আসুন। পথে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা কিসের? এটুকু তো পথ, আর আপনার কর্মচারী সাথেই তো ছিল। বাড়িতে শুটিং হয় বোধহয়, না? হ্যাঁ, মানে আপনি কিভাবে বুঝলেন? বাড়ির শুধু বাইরের দিকটা রং করা, সদ্য আলপনার ছাপ, এসব দেখেই অনুমান করলাম আর কি। সামনে তো পুজো আচ্ছা কিছু নেই, আর বাড়ি রং সাধারণত পুজো বা বিয়ে ছাড়া কেউ তো করে না, তাই আর কি। ঠিকই ধরেছেন। আসলে আমার খুব পরিচিত একজন একটা অ্যাড শ্যুট করার জন্য বাড়িটা চেয়েছিল। অনেক দোনামোনা করে শেষে রাজি হয়ে যায়। কিছু অর্থ আসে, আবার বাড়িটাও রং করা হয়ে গেল। তবে শুধুমাত্র সামনের দিকটা রং না করে পুরোটাই করে ফেলুন। এমন বাড়ি আজকালকার দিনে অ্যাসেট, মানে দেখতে বিশদ দৃশ্য লাগে। হ্যাঁ, সে তো বটেই। তবে পুরো বাড়িটা রং করানো বেশ অনেক টাকার ব্যাপার। দেখি কি করি। যাই হোক, আসুন, আপনারা ভিতরে বসুন। অনেকটাই পথ পেরিয়ে এলেন, একটু বিশ্রাম নিয়ে নিন। আপনাদের জন্য একটা ঘর গুছিয়ে রেখেছি। রতন, বাবুদের একটু সাথে নিয়ে পৌঁছে দে তো। আমি একটু পরে আসছি আপনাদের ঘরে। আচ্ছা বেশ। কিছুক্ষণ পর অখিলবাবু এলেন আমাদের সাথে দেখা করতে। এর মধ্যে আমরা হাত মুখ ধুয়ে ততক্ষণে পোশাক বদলে নিয়েছি। আমাদের ঘরটি দোতলার দক্ষিণের কোণের ঘর, বেশ বড় আর খোলামেলা। অখিলবাবু এসেই বললেন রাতের খাবারের জোগাড় করেছি, যদি আপনারা একবার নিচে আসেন। আবার এসবের কি দরকার ছিল? আমরা তো রাতে খেয়েই বেরিয়েছি। তবুও অল্প কিছুই আয়োজন, সামান্য একটু মুখে দেবেন, চলুন আপনারা। আর ভালো কথা অনিমেষবাবু, আপনি যে গোয়েন্দা সে কথা এখানে কেউ জানে না। আপনি আমার বন্ধুর ভাই, এখানে বেড়াতে এসেছেন, এটাই বলেছি সকলকে। হ্যাঁ, সে না হয় হলো, কিন্তু আপনার মেয়ের বাড়ি যাব কি পরিচয়ে? বন্ধুর ভাই নিশ্চয়ই মেয়ের শ্বশুর বাড়ি দেখতে যাবে, না? সে তো ঠিকই, তাহলে উপায়? বলবেন আপনার বন্ধুর ভাই, মানে আমি মনোবিদ, আপনার মেয়ের চিকিৎসা করতে এসেছি কলকাতা থেকে। বাবা, বাঁচালেন আপনি। কি বলে যে ধন্যবাদ দেব আপনাকে। যাই হোক, রাত তো অনেক হলো, এবার কিছু খেয়ে নেবেন, আসুন। ওদিকে সবাই অপেক্ষা করছে। নিচে গিয়ে ডাইনিং হলে দেখলাম এলাহি আয়োজন। মস্ত একটা টেবিল ঘিরে প্রায় 16 জনের বসার ব্যবস্থা। তবে এখন সব চেয়ারই খালি। অখিলবাবু জানালেন গ্রামের দিকে সবাই 9টা থেকে 9:30টার মধ্যে রাতের খাবার সেরে নেয়। আজ আমরা আসবো বলে আলাদা আয়োজন হয়েছে। ওনার স্ত্রীর বিয়োগ হয়েছে। বাড়িতে সদস্য বলতে অখিলবাবু, ওনার ভাই, ভাইয়ের ছেলে, বউ ও তাদের 5 বছরের সন্তান। এছাড়া একজন হিসাবরক্ষক, 2 জন দারোয়ান আর কিছু দাসদাসী আছে। জমিদারি না থাকলেও এনাদের অবস্থা যে বেশ ভালোই
রয়েছে সেটা দেখলেই বোঝা যায়। রাতে আমাদের জন্য ছিল ভাত, মাছের কালিয়া, সোনামুগ ডাল, ভাজা আর পরমান্ন আর মিষ্টি। খিদে তেমন ছিল না, তবুও অখিলবাবুর অনুরোধে আমরা পরমান্ন ও দুটো করে মিষ্টি খেলাম। খাওয়া দাওয়া সেরে যখন ওপরে এলাম, রাত তখন প্রায় 12টা। আর কথা না বাড়িয়ে দুজনেই শুয়ে পড়লাম। পথের ক্লান্তিতে ঘুমও চলে এলো তাড়াতাড়ি। সকালে উঠে ফ্রেশ হয়ে বাড়িটার চারদিকে একটু ঘোরাঘুরি করছিলাম। বেশ বনেদি জমিদার বাড়ি, তবে সেভাবে পরিচর্যার অভাবে একটু ম্লান হয়েছে বাড়িটার জৌলুস। বাড়িটার চারদিকে অনেকটা খালি জমি রয়েছে। চারিদিকের গ্রাম্য সবুজ পরিবেশ দেখে চোখ জুড়িয়ে যায় একেবারে। শহরের কোলাহল থেকে এরকম এক সবুজের আস্তানায় দিন দুয়েক কাটাতে মন্দ লাগবে না। তবে অনিমেষের প্রকৃতির শোভার দিকে তেমন টান নেই দেখলাম। একটু এগিয়ে গিয়ে কোনো গ্রাম্য লোকের সাথে আলাপ করছে সে। ইতিমধ্যে অখিলবাবু এসে হাজির হয়েছেন। এক প্রকার অনিমেষকে জোর করেই ডেকে নিয়ে গেল ঘরের ভিতর। ব্যাপারটা একটু চোখে লাগলো বটে, তবে আমি কিছু বললাম না। প্রকৃতির শোভা ছেড়ে ওদের অনুসরণ করে ভিতরে গেলাম। ভিতরে সকালে জলখাবারের আয়োজন হয়েছে, সাথে পরিবারের সকলেই উপস্থিত রয়েছে। সকলের সাথেই আমাদের আলাপ করিয়ে দিলেন অখিলবাবু। অখিলবাবুর ভাই নিখিল নিয়োগী বয়সে 2-4 বছরের ছোট হবেন হয়তো। তার এক ছেলে অসীম ও তার পুত্রবধূ প্রতিমা, আর তাদের বছর 5-এর একটি ছেলে অনন্ত। অনন্ত বেশ কৌতূহলী ছিল আমাদের নিয়ে। তার জন্য সে প্রথমে একটু জড়সড় হয়ে থাকলেও পরে আমাদের সাথে ওর বেশ ভালোই খাতির জন্মায়। যাই হোক, আলাপ পর্ব সেরে সকালে জলখাবার খেয়ে নিলাম আমরা। তারপর আমি আমাদের ঘরে গেলাম একটু লেখালেখি করতে। আর অনিমেষ বলল একটু না কেউ বেরোবে। কোথায় বেরোবে জিজ্ঞাসা করলাম না। বেশি প্রশ্ন করা ও ঠিক পছন্দ করে না, বলার হলেও নিজেই বলতো। এখানে আসার পর থেকেই দেখেছি অনিমেষ বেশ একটু চুপচাপ রয়েছে। যাই হোক, আমি আমার কাজ নিয়ে বসে পড়লাম। এরপর অনিমেষ এলো বেশ বেলার দিকে। ও আসার পর আমরা একসাথে দুপুরের খাবার খেয়ে নিলাম। দুপুরে আর অনন্তকে দেখলাম না। ছোট মানুষ হয়তো আগেই খেয়ে ঘুমিয়ে পড়েছে। বিকালে আবার অখিলবাবুর মেয়ের বাড়ি যাওয়ার কথা। দুপুর গড়িয়ে আমরা রওনা দিলাম অখিলবাবুর মেয়ের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে মিনিট 30-এর পথ। কিছুক্ষণ পরেই পৌঁছালাম সেখানে। সেটিও একটি প্রকাণ্ড রাজবাড়ি, তবে এই বাড়ির অবস্থা তুলনামূলক একটু ভালো। নিয়মিত মেরামত করা হয় বোঝাই যাচ্ছে। বাড়ির ভিতরে আমাদের নিয়ে গেলেন অখিলবাবু। আমাদের সেভাবে কেউ আপ্যায়ন করল না। পরিচারক মারফত খবর পাঠানো হয়েছিল। ওনার মেয়ে নেমে এলেন আমাদের সাথে দেখা করতে। সত্যি বলতে অপূর্ব সুন্দরী না হলেও ভীষণ মায়াবতী মেয়েটি। বয়স আন্দাজ 20 কি 22 হবে। নাম ইরাবতী। মেয়েটির মুখে অদ্ভুত একটা সারল্য ভাব আছে, কিন্তু বাবাকে আসতে দেখে খুশি হলো না বোধহয়, বরং কেমন আড়ষ্ট ভাব লাগলো। আমাদের দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়েছিল দেখে অখিলবাবু আলাপ করিয়ে দিলেন। নিয়ম মাফিক নমস্কার জানালো শুধু। এরপরে এলেন ইরাবতীর শ্বশুরমশাই সূর্যপ্রতাপ রায়। রায়বংশের এককালের খুব আধিপত্য ছিল। বাংলার 12 ভূঁইয়ার সময় থেকেই এদের উত্থান। তবে এখন আর সে জৌলুস নেই। তবে সূর্যপ্রতাপ বাবুকে দেখলেই বোঝা যায় এখনও তার শরীরে নীল রক্ত বইছে। আমাদের প্রায় অদেখা করেই বলতে শুরু করলেন, মেয়েকে নিতে এলেন বুঝি? না, আসলে ভাবছিলাম আমার এক বন্ধুর ভাই কলকাতার বড় ডাক্তার, মানসিক রোগের চিকিৎসা করে। একবার যদি ওকে দিয়ে দেখিয়ে নেওয়া যেত। সে আপনার মেয়ে, আপনি যা খুশি করুন, আমার কোনো আপত্তি নেই। তবে এখানে থেকে সব চলবে না। লোকে বলে বেড়াবে রায় পরিবারের বউ পাগল। আমি এসব শুনবো না। তবে এটা তো শ্বশুর বাড়ি, স্বামীর ভিটে। এখানে থাকার কি কোনো অধিকার ওর নেই বেয়ামশাই? অধিকার? তো অধিকার যদি জাগাতেই হয় তাহলে মামলা করুন। তবে এ মেয়েকে আমি ঘরে রাখবো না, এ কথা বলে দিলাম। যত তাড়াতাড়ি সম্ভব একে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। মাফ করবেন, কথার মাঝে অনধিকার প্রবেশ করছি। এভাবে কাউকে বাড়ি থেকে আপনি তাড়াতে পারেন না।
বিরূপাক্ষের অবর্তমানে ওর স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক এখন আইনত ওর বৈধ স্ত্রীর। তাকে এভাবে অপবাদ দিয়ে তাড়ানোর কোনো অধিকার কিন্তু আপনার নেই। বটে, আমি কি পারি না পারি তার ধারণা তোমার নেই হে ছোকরা। আর অখিল বাবু, আপনি নিজে কথা বলতে না পেরে কৌশলী এনেছেন নাকি? হুমকি দিচ্ছেন আমায়? না না বেয়াই মশাই, আপনার ভুল হচ্ছে। ও আমার বন্ধুর ভাই, কলকাতায় থাকে। যার কথা বলছিলাম এইমাত্র, একবার মেয়েটিকে দেখে পরীক্ষা করতে চায়। আপনার পরিচিত বলেই এই বেয়াদপি সহ্য করলাম, নইলে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিতাম। দেখুন সূর্যপ্রতাপ বাবু, আমিও এতক্ষণ কিন্তু অখিলবাবুর জন্যই চুপ ছিলাম, কিন্তু এখন কথা বলতে বাধ্য হচ্ছি। আমি শ্রী অনিমেষ সান্যাল, সত্যান্বেষী ওরফে ডিটেকটিভ। নাম শুনেছেন নিশ্চয়ই, যদি নাও শুনে থাকেন এবার শুনবেন। এখানে আসার আগেই আমি শান্তিপুরের ওসির সাথে আলাপ করে এসেছি। তিনিও এখানকার কমিশনার, দুজনেই আমাকে কিন্তু চেনেন। আমি এখানে মশকরা করতে আসিনি। আর যেভাবে আপনি আপনার সম্বন্ধীকে অপমান করছেন সেটাও কিন্তু আমি মেনে নেব না। উনি আমাকে নিযুক্ত করেছেন ওনার মেয়ের প্রতি অবিচারের সত্যতা যাচাইয়ের জন্য, আর আমি সেটাই করতে এসেছি। যতদিন পুরোটা প্রকাশ না হচ্ছে ওনার মেয়ে এখানেই থাকবে, আর সেই অধিকার তার আছে। এর অন্যথা হলে আমাকেও কিন্তু পুলিশি হস্তক্ষেপ নিতে হবে। বোধ করি সেটা আপনার বা আপনার পরিবারের জন্য ভালো হবে না। বধূ নির্যাতনের মামলা পর্যন্ত হতে পারে, কিন্তু সে বিষয়ে ওয়াকিবহাল আছেন তো? আমাকে কি পুলিশের ভয় দেখাচ্ছেন নাকি? না না, কোনো রকম ভয় আমি দেখাই না, যা সত্যি সেটাই বললাম। অখিলবাবু আমার পরিচয় গোপন করতে বলেছিলেন আপনাদেরই সম্মান রাখতে, কিন্তু মাফ করবেন অখিলবাবু, এখানে যে ব্যবহার পেলাম তাতে আমি বাধ্য হলাম নিজের পরিচয় দিতে। এবার অন্তত আমাকে আমার কাজ করতে দিন। কাজ হয়ে গেলে আমরা নিজেরাই চলে যাব, আপনাকে আর ঘাড় ধাক্কা দিয়ে বার করতে হবে না। আসলে সদ্য যুবক ছেলেকে হারিয়ে আমি সত্যি দিক বিদিক শূন্য হয়ে গেছি। তার উপর বৌমার এই অবস্থা, 5 জনে 5 কথা বলছে। আমাদের তো মনে হয় ওর জন্যই ছেলেটা আমার অকালে প্রাণ হারালো। এই মেয়েকে তাই আমরা রাখতে চাই না। রাখতে চাই না বললে তো আর হবে না, ওনার অধিকার আছে এখানে থাকার। আপনি ভালোভাবে না চাইলে কিন্তু আইনি পদক্ষেপ নিতে হবে আমাদের। এমনিতেই ওর পাগলামির লক্ষণ আছে, তারপরে সব এই নিয়ে কানাঘুষো হচ্ছে প্রচুর। আমাদের জমিদার বাড়ির মান সম্মান আর থাকলো না কিছু, এসব ভেবেই একটু রূঢ় ব্যবহার করে ফেলেছি। কিছু মনে করবেন না আপনারা। ঠিক আছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি একটু পরিবারের সকলের সাথে কথা বলতে চাই, আর বাড়ির ভিতরেও একটু ঘুরে দেখব। আপনি সেটুকু ব্যবস্থা করে দিন। ইরাবতী চুপ করে দাঁড়িয়ে শুনছিল এতক্ষণ। এরপর বাড়ির সকলে এসে উপস্থিত হয়। পরিবারের লোক কমই। সূর্যপ্রতাপ, তার স্ত্রী ইরাবতী আর পরিবারের আশ্রিত একজন সম্পর্কে সূর্যপ্রতাপের ভাগ্নে মনমথ। এছাড়া দাস দাসী মিলিয়ে মোট ওই জনাদাসক হবে। সূর্যপ্রতাপের স্ত্রী নির্বিবাদী মানুষ, পুজো পাঠ নিয়ে থাকেন সবসময়। মনমথ কলকাতায় কি একটা যেন কাজ করে। ছোটবেলায় এখান থেকেই মানুষ হয়েছে ও। বাপ মা বলতে কেউই নেই, আশ্রিত বলে তেমন সমাদর নেই বাড়িতে। আর আছেন সূর্যপ্রতাপের একজন পিসি, বয়স আন্দাজ ওই 70। তিনিও চান না ইরাবতী ওখানে থাকুক। যাই হোক, সকলের সাথে কথা বলে জমিদার বাড়িটা পুরো ঘুরে দেখলাম আমরা। বেশ অবস্থাপন্ন পরিবারে বোঝাই যায়। এরপর অখিলবাবুকে নিয়ে আমরা অখিলবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বললাম, কি বুঝলে হে ভাইয়া? আমি ফিরে এসে জিজ্ঞাসা করলাম অনিমেষকে। কিছুটা অন্যমনস্ক হয়ে সে জবাব দিল, কিছুটা বুঝছি, তবে কিছুটা ধোঁয়াশাই রইল। আরেকবার যাওয়া প্রয়োজন ওখানে। আবার যাবে ওইখানে? অপমান হতে আরো কিছু বাকি আছে বুঝি? মনে তো হয় না আর অপমান করার সাহস হবে বলে। মনে তো হয় না আর অপমান করার সাহস হবে বলে। তবে যদি উল্টোপাল্টা কথা বলে তবে আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই, সে তো তুমি জানোই। সে আর জানি না,
কেন, সেবার সেই বিদেশি ভদ্রলোককে দার্জিলিংয়ে যাওয়ার পথে যা দাওয়াই দিলে, কথা তো বন্ধ হয়ে গেছিল প্রায়। খুব ফটর ফটর করছিল ইংরেজি ঝুলিয়ে আউড়িয়ে, যত সব। আসলে ওরা ভাবে ভারতীয়রা আজও নেটিভ, ওদের অধিকার সবার আগে। দুটো ইংরেজি কথা বললেই শিক্ষিত হওয়া যায় না, এটা ওদের কে বোঝাবে? সেই আজও তো সূর্যপ্রতাপ রায় পর্যন্ত দমে গিয়েছিল। বড্ড বাড়াবাড়ি করছিলেন উনি, কিভাবে অপমান করেছিল দেখনি? নিজের আত্মসম্মানটুকু না আগলাতে পারলে মানুষ হয়ে কি লাভ বলো তো দেখি। আচ্ছা, ইরাবতী তো শিক্ষিতা, ও মুখ বুঝে এত অপমান সয়ে ওখানে পড়ে আছে কেন বলো তো? চলে আসতেই তো পারে। সেটাই, শুধু গ্রামে ওর নাম সবাই চর্চা করবে সেই ভয়েই কি পড়ে আছে ওখানে? আর মনমতো, সেই বা গণ্ডগ্রামে আশ্রিত হয়ে আছে কেন? ভালো চিত্রশিল্পী, লেখাপড়াও জানে নিশ্চয়ই। এসব আবার জানলে কখন? আমি তো সারাক্ষণ পাশেই ছিলাম আজ। এসব জানতে কাউকে জিজ্ঞাসা করতে হয় না, চোখ থাকলেই জানা যায়। তাই বুঝি? ও কিভাবে জানলে শুনি? আলবাত, আসলে মনমতোর ঘর দেখার সময় লক্ষ্য করলাম বেশ কয়েকটা পেন্টিং, কেনা নয়, নিজেরই আঁকা মনে হলো। সাথে টেবিলে তুলি, রং আছেই। তারপর ভালো করে খেয়াল করলে দেখতে ওর বুক সেলফে আইনের বই আছে কিছু। শুধু পড়ার জন্য বা সাজানোর জন্য তো কেউ আইনের বই কিনবে না নিশ্চয়ই। বাহ বাহ, এক নজরে এত কিছু খেয়াল করো কিভাবে তুমি? হ্যাঁ, করতে হয় মশাই, করতে হয়। তোমার যেমন কলম চলে, আমার চলে চোখ আর মাথা। যা বলেছ। চলো নিচে যাই, রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি আজ। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো গো। তাই চলো। এরপর তো আমরা রাতের খাওয়া দাওয়া সেরে ওপরে উঠে এলাম। অখিলবাবু খানিক চিন্তিত মনে হলো দেখলাম। হতভাগ্য বাবার পরিস্থিতি দেখে মনটা খারাপ হয়ে গেল। একে তো মেয়ের বিয়ের কিছু বছরের মধ্যেই স্বামীর অ্যাক্সিডেন্ট, তারপর নাতি আসবে, কিন্তু তাতেও খুশি হতে পাচ্ছেন না। উল্টে জামাই বাড়ি গিয়ে অপমানিত হচ্ছে, এটাই খারাপ লাগছে দেখে। কি দুর্ভোগ! অথচ ওনার ভাই বা তার পরিবারের কেউই এই বিষয়ে চিন্তিত নয়। অন্তত আমার তো তেমনটাই মনে হলো। একান্নবর্তী পরিবারে সচরাচর এমনটা দেখা যায় না। একের বিপদে অনেকে এগিয়ে আসে, এটাই তো প্রথা। যাই হোক, অন্যদের নিষ্প্রভ আচরণ বেশ দৃষ্টিকটই মনে হলো। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, ওনার জামাইয়ের বাড়িতে মৃত জামাইয়ের কোনো ছবি নেই। কি অদ্ভুত! যাই হোক, এসব ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল পরের দিন সকালে। অনিমেষের বরাবর সকালে ওঠা অভ্যাস। রোজ সকালে উঠে ব্যায়াম আর প্রাতঃভ্রমণ ওর নিত্যদিনের অভ্যাস। আমার সেসবের বালাই নেই। আমি ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে লেখালেখি নিয়ে বসি। খুব সকালে না উঠলেও 7টার আগে মোটামুটি উঠেই পড়ি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে 1 কাপ চায়ের আশায় নেমেছিলাম। শুনলাম 2 ভাইয়ের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। অখিলবাবুকে বেশ কড়া সুরে নিখিলবাবু বলছেন, তখনই বলেছিলাম ওদের কথা মেনে নাও, তা না এখন বোঝো ঠেলা। বেশি লোভ তো তোমার। দেখো মেয়েকে ওরা রাখে কিনা। এবারই ফিরে এলে যে কি অপমান হবে ভেবে দেখেছো? গায়ে মুখ দেখাতে পারবো না আমরা। আমাকে দেখেই দুজন চুপ করে গেলেন। আরে প্রকাশ বাবু যে, কখন উঠলেন? চা দিতে বলি? না না, আপনি ব্যস্ত হবেন না, আপনারা কথা বলুন খন। আমি বোধহয় ভুল সময় চলে এসেছি। না না, তেমন কিছু নয়, এই একটু জমি জমা নিয়ে কথা হচ্ছিল আর কি। নিখিলবাবু এক রাশ বিরক্তি নিয়ে যত সব বলে ভিতরে চলে গেলেন। ওর কথা বাদ দিন তো, আপনি আসুন, চাটা খান। আচ্ছা, আপনার বন্ধু কোথায়? সে কি, এখানে আসেনি? আমি তো ভাবলাম নিচেই আছে, ওপরেও তো দেখলাম না কোথাও। তাহলে হয়তো মর্নিং ওয়াকে গেছেন। আচ্ছা, উনি এলে না হয় চা দেবে, আপনি নিন। আচ্ছা, আমি তাহলে চা নিয়ে ওপরেই যাই, বরং লেখা বাকি আছে সেগুলোই সারি। ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না। অনিমেষ নিচেও নেই, তাহলে গেল কোথায়? এত সকালে একলা বেরিয়ে গেল কি আর কি। নিজের লেখাতেই মন দিলাম। মাঝে ব্রেকফাস্টও সেরে এসেছি। অনিমেষ তখনও আসেনি। কি করে যে ও মাঝে মাঝে, ভেবে কোনো তল পাই না।
এত ভোরে অজানা অচেনা জায়গায় একা যাওয়ার কি দরকার? হ্যাঁ, আমাকে তো একবার ডাকতেই পারতো। অনিমেষ এলো দুপুর গড়িয়ে প্রায় বিকেল বেলায়। আমি যদিও বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই তদন্তের কাজে বেরিয়েছে, কিন্তু চিন্তা তো একটু হয়ই বটে। একা বেরোলো। সেদিন জমিদার বাড়ি থেকে এত কিছু ঘটলো, তাও স্বস্তির নিঃশ্বাস পড়লো গুনগুন করে অনিমেষকে গান গাইতে দেখে। বললাম, এতক্ষণ ছিলে কোথায় ভায়া? দুমদাম এভাবে অচেনা জায়গায় বেরিয়ে পড়া তোমার মোটেই উচিত হয়নি। আসলে সকালে একটা কাজ ছিল, ভেবেছিলাম বলেই যাবো, কিন্তু তুমি যেভাবে অঘরে ঘুমাচ্ছ দেখে আর ডাকিনি। তা কোথায় যাওয়া হলো শুনি? সেটা ক্রমশ প্রকাশ্য। বুঝলাম, মানে আমাকেও বলবে না, তাই তো? আরে বাবা, দেওয়ালেরও কান আছে, শোনোনি কথাটা? কিছুটা জট খুলেছি, সবটা খুলেই জানাবো। আমিও আর পিটাপিটি করলাম না। জানি তদন্ত শেষ না হলে অনিমেষ মুখ খুলবে না, তবে ওর হাবভাব দেখে বুঝতে পারছি ও জট ইতিমধ্যে খুলে ফেলেছে। যাই হোক, সারাদিন ঘুরে বেরিয়ে ক্লান্ত, তাই বেশি কথা বাড়ালাম না। বললাম, তুমি একটু রেস্ট নাও, আমি নিচে ঘুরে আসি। বাইরে খেয়ে এসেছি, তবে এক কাপ চা পেলে মন্দ হতো না। দেখছি নিচে জানিয়ে। পরের দিন আমিও অনিমেষের সঙ্গী হলাম। প্রথম গন্তব্য পুলিশ স্টেশন। সেখানকার ওসি অনিমেষের পরিচিত। ওসি মিস্টার সরখেল অনিমেষকে দেখে এগিয়ে এলেন। আরে আরে, কি সৌভাগ্য আমার! এই বনবাজারে আপনার দেখা পেলাম। তা কি এখানে কোনো তদন্তের কাজে নাকি? হ্যাঁ, ওই আর কি। আচ্ছা, শান্তিপুরে রায় জমিদার বংশের তো খুব পরিচিতি, তাই না? তা হঠাৎ রায় বংশ? সূর্যপ্রতাপ রায়ের ব্যাপারে কিছু বলছেন নাকি? একদম। ওনার নয়, ওনার ছেলের কথা জানতে চাইছি। কোন ছেলে, ছোট না বড়? ওনার তো এক ছেলে আছে বলেই জানতাম, বিরূপাক্ষ রায়। হুম, উনি ছোট জন। বড় ছেলে বিনোদ বিহারী অল্প বয়সে সন্ন্যাস নিয়ে ঘর ছাড়া হয়েছেন। ও আচ্ছা আচ্ছা, এইটা তো জানা ছিল না। তবে বিরূপাক্ষ সম্বন্ধে একটু খোঁজ খবর করা দরকার ছিল। মানে লোকটা কেমন, মানে কোথায় থাকতো আর কি করতো, এসব আর কি। ব্যাপারটা কি বলুন তো? ও তো 1 বছর হলো মারা গিয়েছে। তা কোনো গন্ডগোল বাঁধালো নাকি? আসলে বিরূপাক্ষর স্ত্রী ইরাবতী দেবী দাবি করছেন উনি মাঝে মাঝে স্বামীকে দেখতে পায়, আবার পাগলামির দুশ্চরিত্রার অপবাদ দিয়ে শ্বশুরবাড়িতে ওনাকে থাকতে দেওয়া হচ্ছে না। বিষয়টা আপাতত সহজ হলেও একটু গোলমেলে। যেটুকু জেনেছি, বিরূপাক্ষ মাতাল এবং জুয়া খেলায় আসক্ত ছিল। স্বামী স্ত্রীর সেরকম বনিবনা ছিল না। তাহলে উনি এত অপমানিত হয়েও শ্বশুর বাড়িতে পড়ে আছেন কেন? এদিকে ওনার বাবাও চায় মেয়ে ওখানেই থাকুক, সেই জন্যই আমাকে নিয়োগ করেছেন। কিন্তু কেন? শুধুই কি মেয়ের অধিকার প্রতিষ্ঠার জন্য? তবে তো আইনের দ্বারস্থ হলেই হতো। সবাই কিছু একটা গোপন করে যাচ্ছে আমার মনে হচ্ছে, সেটাই একটু পরিষ্কার করতে আপনার কাছে আসা। তা বেশ, তো বলুন না কি কি জানতে চান। আমি একটা পাতায় সব লিখে এনেছি, আপনি এগুলো জোগাড় করে আমাকে জানাবেন। আমি এসে আপনার সাথে কথা বলে বাকিটা আলোচনা করব। আজ উঠি, আরও কিছু জায়গায় যাওয়ার আছে। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, আমাকে একটা দিন সময় দিন, আমি সবটা জেনে আপনাকে খবর পাঠাবো। অসংখ্য ধন্যবাদ স্যার, আজ উঠি আমরা তাহলে। আচ্ছা, আসুন তাহলে। আবার বিরূপাক্ষকে নিয়ে পড়লে কেন? সে তো মৃত। সেটাই তো ভাবাচ্ছে। মৃত ব্যক্তি ভূত হয়ে ফিরে আসছে, আবার দেখাও দিচ্ছে, আবার তাকেই যার সাথে তার বনিবনা একবারেই ছিল না। তুমি কি করে জানলে ছিল না? খোঁজ খবর একটু রাখতে হয় বই কি। বেশ, মানলাম বনিবনা ছিল না, কিন্তু স্বামী স্ত্রী তো টান তো ছিলই একটা। আর সত্যিই যে আসে তারও তো প্রমাণ নেই। ওটা ইরাবতীর মনের ভ্রম তো হতে পারে। অনেক কিছুই হতে পারে প্রকাশ, তবে সম্ভাবনা যেটা প্রবল সেটা ধরেই এগোতে হবে। সেটা কি? চুপ, এখন আর কোনো কথা নয়। সামনের গলি দিয়ে ঢোকো, আর একটু জোরে হাঁটো। কিছু একটা হয়েছে, তাই কথা না বাড়িয়ে জোরে জোরে হেঁটে সামনের গলিটায় ঢুকে পড়লাম। গলির শেষ প্রান্তে একটা ছোট্টখাট্ট বইয়ের দোকান। অনিমেষে দেখা দেখি আমিও সেই দোকানে ঢুকলাম। দোকানদারকে বলাই ছিল বোধহয়।
উনি দোকানের পাশে একটা ছোট্ট ঘরে আমাদের জিনিসপত্র দিয়ে গেলেন। অনিমেষ, এসব আবার কি? ছদ্মবেশ। চুপচাপ জামা কাপড়গুলো পরে নাও আর মাথার নকল চুলটাও লাগিয়ে নিও। আমিও পড়ছি, পিছনে লোক লেগেছে। এর চেয়ে বেশি কিছু এখন জানতে চেও না। কি সর্বনাশ! কি কি করবো আমরা এখন? আপাতত ছদ্মবেশ নিয়ে এখান থেকে বেরোবে, তারপর বাস স্ট্যান্ডে পৌঁছে সোজা শিমুলতলায়, মানে অখিলবাবুর বাড়ি। আর তুমি? আমিও যাব, তবে অন্য পথে। অনিমেষের কথা মতো বাস ধরে অখিলবাবুর বাড়ি এসে পৌঁছালাম যখন, তখন সন্ধে নেমে গেছে। পথ চলতে দু একজনকে দেখে চেনার চেষ্টা করলাম অনিমেষ কিনা, বুঝে উঠতে পারলাম না। অজানা ভয় এখনও কিছুটা আড়ষ্ট, তাই সময় নষ্ট না করেই অখিলবাবুর বাড়ির দিকে দ্রুত পা চালালাম। 2-5 মিনিটের রাস্তা তাতে হাঁপিয়ে উঠছি। যাই হোক, তাড়াতাড়ি ভিতরে ঢুকে গেলাম আমি। ঢোকার আগে অবশ্য পরচুলা দাড়ি খুলে নিয়েছি, কিন্তু অনিমেষ, ওর কি হলো? কখন আসবে কে জানে। দোতলায় এসে চমকে গেলাম। এই কি অনিমেষ, তুমি কখন এলে? বাসে তোমার পিছনে পাগড়ি পরা এক ভদ্রলোক ছিল, খেয়াল করনি? ছিল বোধহয়, অত লক্ষ্য করিনি। কিন্তু তুমি এলে কিভাবে? ওই পাগড়ি পরা লোকটাই তো আমি ছিলাম। তোমার নামার আগের স্টপেজে নেমে গেলাম, তারপর রিক্সা ধরে চলে এলাম। ও আচ্ছা, আমি তো চমকেই গেছিলাম। আর তখন কারাই বা পিছু নিয়েছিল? মনে হয় সূর্য প্রতাপের লোক। কিন্তু ওরা আমাদের পিছু নিয়েছে কেন? ওদের রহস্য জেনে ফেলেছি কিনা নিশ্চিত হতে। রহস্য? কিসের রহস্য? কি যে সব হেয়ালি করো তুমি! একটু সবুর করো বন্ধু, সবটাই জানতে পারবে। আচ্ছা, এভাবে আধারে না রেখে কিন্তু কুলও তো দিতে পারো, কিছুটা তাহলে আন্দাজ করতে পারতাম। ক্লু? হ্যাঁ, সে তো আছেই। পয়েন্টগুলো মনে মনে সাজিয়ে নাও, দেখবে তুমিও বুঝতে পারছো। 1, ইরাবতী শিক্ষিত, সুন্দরী মেয়ে, কিন্তু অপবাদ গঞ্জনা সহ্য করে শ্বশুর বাড়িতেই পড়ে আছে। মাঝে মাঝে আবার মৃত স্বামীকে দেখতে পায়। স্বামীর সাথে তেমন মধুর সম্পর্ক ছিল না যতদূর জানা যায়। তাহলে কিসের টানে? সম্পত্তি না অন্য কিছু? 2, সূর্যপ্রতাপ, পুত্রবিয়োগের পর মুষড়ে পড়েননি, বরং পুত্রবধূকে তাড়ানোর জন্য মরিয়া। অথচ ওনার যা ক্ষমতা, মেয়েটাকে এমনিই তাড়িয়ে দিতে পারে, কিন্তু আইনের সাহায্যও নিচ্ছেন না কেন? 3, মনমথ, আইনের ছাত্র, শিল্পী, কিন্তু পড়ে আছে গ্রামের আত্মীয়র বাড়ি আশ্রিত হিসেবে। কিসের টানে? জমিদার বাড়ির টাকা নাকি অন্য কিছু? 4, অখিলবাবু, আইনের সাহায্যে মেয়ের অধিকার সুপ্রতিষ্ঠিত করতেই পারেন, কিন্তু আমাকে নিয়োগ করলেন। ওনার আসলে কি চাই? মেয়ের সম্মান নাকি জমিদারির ভাগ? 5, সূর্যপ্রতাপের ছেলে বিরূপাক্ষ, খাতায় কলমে মৃত, কিন্তু তার বডি পাওয়া যায়নি। বাড়িতে তার কোনো ছবিও রাখা হয়নি, অথচ তার নামে প্রতি মাসে ব্যাংকে টাকা ট্রান্সফার হচ্ছে। এবার ভেবে দেখো ঘটনাক্রমগুলো সাজালে কি হয়। অনিমেষ, তুমি তো আমাকে আরো জটিলতার মধ্যে ফেলে দিলে। কে যে আসল দোষী সেটাই তো বুঝতে পারছি না। দোষগুণ মিলিয়েই মানুষ, বুঝলে প্রকাশ? বাকিটা একটু ভাবলেই বুঝতে পারবে। যাই হোক, আগামীকাল বিকালে আবার সূর্যপ্রতাপের বাড়ি যাব আমরা, মানে অখিলবাবুকে সঙ্গে নিয়েই যাব। সেখানেই বাকিটা নয় পরিষ্কার করব। আপাতত একটু খেয়ে রেস্ট নি, চলো। বেশ, তাই হবে। পরের দিন বিকালে। বাহ, মোটামুটি সবাই তো তাহলে হাজির দেখছি। তাহলে অখিলবাবু, আমি শুরু করি। সূর্যপ্রতাপ বাবু, আপনাকেও ধৈর্য ধরে একটু বসতে অনুরোধ করছি। পুরোটা শুনুন, তারপর কোথাও আমার ভুলভ্রান্তি হলে শুধরে দেবেন। গল্পটা তাহলে শুরু থেকেই বলি। বিরূপাক্ষের বিয়ে হয় ইরাবতীর সাথে। দুজনেই জমিদার পরিবার, ফলে আপাতত সুন্দর সম্বন্ধ। কিন্তু গোড়ায় গলদ ছিল কিছু। বিরূপাক্ষের ছিল মদ জুয়ার নেশা, আর তাতে সম্পত্তির অধিকাংশ প্রায় বন্ধকি। অবশ্যই সূর্যপ্রতাপ কিছুই জানতেন না, যখন জানলেন তখন আর কিছু করবার নেই। এবার তারা ভাবলেন ছেলের বিয়ে দিয়ে বড় ঘর থেকে পণ বাবদ ভালো আয় হবে, কিন্তু অখিলবাবুর অবস্থা তেমন নয়। নামেই তালপুকুর, কিন্তু ঘটি ডোবে না।
আসলে এই জমিদারির ঠাঁটবাট বজায় রাখতে গিয়ে আপনারা নিঃস্ব হচ্ছেন, তবু স্বাভাবিক জীবনযাপন করবেন না। যাই হোক, অখিলবাবু বড় জমিদার বংশ দেখে মেয়ের বিয়ে দেন, নাম যশ বৃদ্ধি করতে তো বটেই, তবে সাথে অন্য উদ্দেশ্য ছিল। তবে কি বলেছিলাম, এই বাপ মেয়ে মিলেই প্ল্যান করে আমার ছেলেটাকে খতম করেছে। হ্যাঁ, সূর্যপ্রতাপবাবু, একটু বসুন চুপ করে, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। সবটা শুনে তারপর না হয় কথা বলবেন। আচ্ছা, আপনি বলুন তাহলে। হ্যাঁ, যা বলছিলাম, অখিলবাবু তেমন করে কোনো খোঁজ খবর না নিয়েই তড়িঘড়ি মেয়ের সম্বন্ধ স্থির করেন রায় পরিবারে। আসলে মেয়ের গোপনে অন্য একজনের সাথে সম্পর্ক ছিল, আর সেটা জানতে পেরেই তাড়াতাড়ি এই সিদ্ধান্ত। তবে অখিলবাবুর তাড়াহুড়োতে নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়। এক্ষেত্রেও যা হয়েছে, এমন একজনের সাথে মেয়ের বিয়ে দিলেন যে আস্ত একটা লম্পট। কি আজে বাজে কথা বলছেন আপনি আমার মৃত ছেলের সম্পর্কে? আমারই বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলেকে অপমান করার সাহস পেলেন কিভাবে? গলা নামিয়ে কথা বলুন মিস্টার রায়। আর আমি সৎ নির্ভীক সত্যান্বেষী, তাই সৎ সাহসের অভাব আমার কোনো কালেই ছিল না, আর আজও নেই। মানে আমার ছেলে লম্পট? কি প্রমাণ আছে আপনার কাছে? আপনাকে প্রমাণ পরে দিচ্ছি, আগে আপনি সবাইকে বলুন তো মন্মথবাবু, আপনার এইসব করার পিছনে উদ্দেশ্যটা ঠিক কি? আমি পালানোর কথা বললেও ইরাবতী রাজি হয়নি। তারপর এবাড়ির বউ হয়ে আসে। হ্যাঁ, আমিও আমার অদৃষ্ট ভেবে সব মেনে নিই। তারপর কলকাতা চলে যাই, কিন্তু ছোড়দার মৃত্যুর খবর পেয়ে ওর কাছে এসে সবটা শুনি, আর তখনই ঠিক করি এখানে কিছুতেই ওকে রাখবো না। কলকাতায় একটা ভালো কাজ জোগাড় করে ওকে নিয়ে যাওয়ার অপেক্ষায় ছিলাম আমি। খুব ভালো সিদ্ধান্ত, তবে এর জন্য এত ভনিতার প্রয়োজন ছিল কি মন্মথবাবু? ভনিতা? হ্যাঁ, এই যে বিরূপাক্ষের মৃত্যুর পর তার ভূতের আগমন, সত্যি করে বলো তো, তুমিই ছিলে তো সে? হয়তো রাতে ইরাবতীর ঘরে এসেছিলে, কেউ তখন দেখে ফেলে, আর তা থেকেই ভূতের প্রচার, তাই নয় কি? আসলে সকলের সামনে তো কথা বলার সুযোগ ছিল না, তাই রাতেই আসতাম। বিশ্বাস করুন, আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। সে আমি বুঝেছি মন্মথ, তবে তুমি এভাবে দেখা করা ইরাবতীকে অপবাদ সহ্য করতে হলো। দুটোকেই আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তার আর প্রয়োজন হবে না মিস্টার রায়, ওরা নিজেরাই চলে যাবে। তার আগে অবশ্য আইনি বিচ্ছেদ প্রয়োজন। কিন্তু ছোড়দা তো মৃত। ওটা আইওয়াস মন্মথ। মানে কি বলতে চান আপনি? একদম গলা উঁচু করবেন না মিস্টার রায়। লজ্জা করে না আপনাদের? এত প্রতিষ্ঠিত একটা জমিদার বংশের লোক হয়েও এরকম জঘন্য খেলা খেলতে? স্যার, একটু পরিষ্কার করে বলুন সবটা, আমরা তো কিছুই বুঝতে পারছি না। বলবো বলেই তো এসেছি। মিস্টার সরখেল, নিয়ে আসুন বিরূপাক্ষকে। বিরূপাক্ষের মৃত্যুর পর থেকেই জমিদার গিন্নি বেশি করে পুজো পাঠ নিয়ে থাকতেন, তাই মঠে তার যাওয়া আসা নিয়েও কেউ কিছু সন্দেহ করেনি। আসলে কলকাতায় প্রচুর ধার দেনা ও গণ্ডগোল বাঁধিয়ে বিরূপাক্ষ এখানে এসে মঠে আশ্রয় নেয়, আর বদনাম দিয়ে ইরাবতীকে তাড়িয়ে পরে আবার বিয়ের চক্রান্ত করে এরা। বিরূপাক্ষের নামে কলকাতায় অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত বেরিয়েছিল, কিন্তু পুলিশ ওকে ধরতে পারেনি। কি তাই তো বিরূপাক্ষ? ভুল বললাম কিছু? বিরূপাক্ষ মুখ নামিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। সূর্যপ্রতাপ বাবুও চুপ। সারা ঘরে পিন পতনের নিস্তব্ধতা। মিস্টার সরখেল নিস্তব্ধতা ভাঙলেন। অনিমেষবাবু, তাহলে বিরূপাক্ষকে অ্যারেস্ট করলাম আমরা, আবার কলকাতায় পাঠাতে হবে ওকে। অ্যারেস্ট ওয়ারেন্ট সাথেই আছে, সূর্যপ্রতাপ বাবু চাইলে দেখতেও পারে। অনিমেষবাবু, আপনি ধরলেন কিভাবে? প্ল্যান তো ভালোই ছিল, কিন্তু ফাঁক কিছু রয়ে তো যায়। অপরাধী সবসময় কিছু না কিছু ক্লু রেখে যায়। মিস্টার সরখেল এ ব্যাপারে আমাকে সাহায্য করেছেন কিছু। কলকাতার খবরগুলো উনি জোগাড় করে দিয়েছেন, আমিও খোঁজ নিয়ে জেনেছি অবশ্য। সেদিন সূর্যপ্রতাপ বাবুর ঘরে একটা গেরুয়া বসন চোখে পড়ে,
আর তার একপাশে একটা পরচুল লাগানো ছিল। ব্যাংকের স্টেটমেন্ট থেকে প্রতি মাসে টাকা ঢোকার কথাও জানতে পারি। বাকিটা তো দুয়ে দুয়ে চার করাই যায়। আর সাধুদের বেশ ধরার পিছনেও একটা কারণ আছে। হয়তো ওদের প্ল্যান, কিছুদিন পর ওরা বলবেন বড় ছেলে ফিরে এসেছে, তারপর তার পরিচয়ই বাকি জীবনটা কাটিয়ে দেবে। এতে সাপও মরল আর লাঠিও ভাঙল না। সেটা কিভাবে? প্রকাশ, এটা তো খুবই সহজ। বিরূপাক্ষের বিরুদ্ধে অনেক অভিযোগ, পুলিশি ঝামেলা এড়ানো সম্ভব হতো না। ওর মৃত্যুর খবর রটিয়ে সেটা এড়ানো গেলেও ওর ফিরে আসা সম্ভব ছিল না। তাই বড় ভাই, যে কিনা বহুদিন গৃহত্যাগী, তার পরিচয়ই নিশ্চিন্তে জীবন কাটিয়ে দিতে পারবে। মাঝে কাঁটা ছিল ইরাবতী, তাই তাকে সরিয়ে দেওয়ার জন্য এনারা তৎপর হয়ে উঠেছিলেন। আর ওই মনমথর ব্যাপারটা? সেটা তো আরও সহজ। মন্মথের ঘরে গিয়ে ওর আঁকা ছবিতে ইরাবতীর আভাস প্রথম দিনই পেয়েছিলাম। তারপর ইরাবতীর ঘরে একটা লাইটার দেখতে পাই, যার নিচে খোদাই অক্ষর ছিল এম। ব্যাস, বুঝতে আর কিছু বাকি রইল না। তারপর অখিলবাবুর আশেপাশের লোকজনের কানাঘুষো শুনেছিলাম মেয়ের বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক ছিল। এভাবেই বাকিটা উদ্ধার করি। তবে সূর্যপ্রতাপবাবু কাল আমাদের এক উপকার করেইছিলেন, আপনার পোষা গুন্ডা পাঠিয়ে। নাটকের সরঞ্জামের দোকানটা চেনা হয়ে গেল। বিপাকে না পড়লে হয়তো ছদ্মবেশ ধারণের কথাটা মাথায় আসতো না। ব্র্যাভো ব্র্যাভো অনিমেষ বাবু, ব্র্যাভো! এত প্রখর দৃষ্টিতে সব লক্ষ্য করে বুদ্ধি খাটিয়ে একটা জটিল কেস কিভাবে সহজে সমাধান করলেন। নইলে একে ধরা আমাদের পক্ষেও সম্ভব হতো না। এটাই তো আমার কাজ, মিস্টার সরকেল। যাই হোক, মোটামুটি সবটাই সমাধান হলো। আর অখিলবাবু, আপনি ডিভোর্সের ব্যবস্থা করুন। বিরূপাক্ষের মতো লম্পট ধুরন্ধর ছেলের চেয়ে মনমথ অনেক ভালো পাত্র। আর যেখানে দুজনেই সম্মত, আপনি আর অমত করবেন না। ওদের আগামী জীবন শুভ হোক, এই কামনাই করি। যে জমিদার বাড়ির অর্থের লোভে মেয়ের বিয়ে দিয়েছিলেন, তার তো অবস্থা দেখছেনই। হ্যাঁ, আপাতত মেয়েকে নিয়ে যাই, তারপর সব মিটলে ওদের 4 হাত এক করে দেব। বেশ, আমরাও উঠি তাহলে। রাতের দিকে একটা ট্রেন আছে, ওটাতেই ফিরবো। আমরাও আসি। বিরূপাক্ষ বাবু, এসব দাড়িগোপ খুলুন এবার। কোনো কিছুই তো কাজে লাগলো না। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা অমানিসার অন্তরালে। গল্পের নাট্যরূপ দিয়েছেন রাজেশ, অনিমেষ স্বর্ণাভ, প্রকাশ বড়ুয়া সৌমিক, অখিল, সায়ন পাঞ্চাল, সূর্যপ্রতাপ অর্ঘ্য, মিস্টার সরকেল সায়ন প্রামাণিক, মন্মথ পিনাকি, বিরূপাক্ষ শুভাশিস। সমগ্র পর্ব পরিচালনা এবং ব্যাকগ্রাউন্ড স্কোর শ্রীদীপ, পোস্টার ডিজাইন অভ্র। আজ এই পর্যন্তই। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।